জ্বর মানেই তো প্রথমে যেহেতু একটা এপিডেমিক চলতেছে ডেঙ্গু, সেহেতু আপনাকে প্রথম মাথায় চিন্তা করতে হবে এটা ডেঙ্গু কিনা। মানুষের এখনো একটা ধারণা আছে আমাদের সমাজে, হ্যাঁ, শিক্ষিত থেকে একদম মানে লো লেভেলে পর্যন্ত যারা ক্রাউডেড প্লেসে থাকে, বস্তিতে থাকে, ইসে থাকে, তাদের ভিতরে একটা ভুল ধারণা আছে জ্বর মানে ভাইরাস জ্বর, 3 দিন দেখতে হবে, দেখার পরে আমার ডাক্তারের কাছে যেতে হবে। ডেঙ্গু তো এক ধরনের ভাইরাস জ্বর, কিন্তু অন্যান্য যে ভাইরাস জ্বরগুলো আছে নর্মালি যে ঠান্ডা কাশির সাথে যে জ্বরগুলো হয়, এই জ্বরগুলো সাধারণত 3 দিন পরে অটোমেটিক্যালি এটা ভালোর দিকে যায়, কিন্তু ডেঙ্গু থাকলে তো এটা আর ভালোর দিকে যাবে না। তাহলে ডেঙ্গুটা এক্সক্লুড করা দরকার, তাকে হসপিটাল অথবা আপনি নিকটবর্তী কোনো ডাক্তারের কাছে নেন, মানে যে কমিউনিটি ক্লিনিক আছে সেখানে নেন, নিলে আপনি কিন্তু প্রথমেই ফ্রিতে আপনি ডায়াগনোসিস করে ফেলতেছে যে ওখানে ডেঙ্গু কিট আছে। স্ক্যাবিসের সমস্যাটা স্যার আপনারা কিভাবে আসলে ট্রিটমেন্ট দিয়ে থাকেন শিশুদের ক্ষেত্রে? শিশুদেরকে বলা হয় যে যারা স্ক্যাবিস নিয়ে আসছে তাদেরকে আমরা, যদি বাচ্চার কারোর থাকে, বাচ্চার মার আছে, বাচ্চার মাকেও ট্রিটমেন্ট করতে হবে, আমরা একই সাথে বাচ্চার মারও ওষুধ দিয়ে দিই। আমন্ত্রণ জানিয়ে শুরু করছি কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যবেলায়। প্রিয় দর্শক, আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু। একটি পরিসংখ্যান বলছে এই বছর প্রায় 25,000-এরও বেশি মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে, যার মধ্যে প্রায় 5,000-এরও বেশি শিশু। তাই স্বস্তিতে নেই অভিভাবকরাও। তাই স্বাস্থ্যবেলার আজকের এই পর্বে আমরা আলোচনা করব ডেঙ্গু, শিশুদের ডেঙ্গু এবং এর সমসাময়িক যে রোগগুলো রয়েছে তা নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ডাক্তার কামরুজ্জামান কামরুল, শিশু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছেন স্যার? ডেঙ্গু এখন বর্তমানে খুব বেশি দেখা যাচ্ছে প্রকোপ। শিশুদের অবস্থাটা আপনারা কেমন দেখছেন আসলে? ধন্যবাদ। আসলে ডেঙ্গু রোগ এটা সব বয়সের মানে মানুষের ভিতরে এটা এখন দেখা যাচ্ছে, বাচ্চারাও বাইরে নাই। যেমন বড়দেরও ডেঙ্গু দেখা যাচ্ছে, বাচ্চাদেরও ডেঙ্গু যাচ্ছে। আর বাচ্চারা তো বেশিরভাগই সময় ঘরে থাকে, এবং যারা স্কুলে যাচ্ছে স্কুল থেকেও একটা হওয়ার সম্ভাবনা থাকে। আর ঘরে যে বাচ্চাগুলো থাকে, এই বাচ্চাগুলো সাধারণত এদের মুভমেন্ট কম হয়। ঘরের ভিতরে যে মশার থেকে যে মশার থেকে কামড়ানোর পরে যে ডেঙ্গুটা হতে পারে, এই বাচ্চাদের বেশি হয়। তারা বাচ্চারাও অনেক আছে। আমাদের প্রত্যেকদিন যে হসপিটালে যে রোগীগুলো এবং আমরা আউটডোর প্র্যাকটিসে যে রোগীগুলো মানে দেখছি যারা জ্বর নিয়ে আসছে, জ্বর মানেই ডেঙ্গু, দেখা যাচ্ছে যে প্রতি 4-5 লোকের যদি বাচ্চাদের অথবা বড়দের জ্বর হচ্ছে, তার ভিতরে একজনের কিন্তু ডেঙ্গু পাওয়া যাচ্ছে। তাই ডেঙ্গু সব বয়সে আছে, বাচ্চারাও ব্যতিক্রম নয়। বাচ্চাদের যে ডেঙ্গুগুলো হচ্ছে, তারা মানুষের ধারণা, এখন একটা ভুল ধারণা কনসেপ্ট কাজ করছে যে আসলে ডেঙ্গু জ্বর হয়েছে, জ্বর হলে যে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিবে, তার সাইন সিমটমগুলো দেখে তার কী হয়েছে এটা আইডেন্টিফাই করবে। কিন্তু মানুষের যে একটা ভুল ধারণা, তার মিথ আছে, সামাজিক মিথ বলা হয়, যে 3 দিন না হলে ডাক্তারের কাছে যাওয়া যাবে না, হসপিটালে যাওয়া যাবে না। এই জিনিসগুলো কিন্তু এখনও বিরাজ করছে, যার জন্য ডেঙ্গু রোগীগুলো একটু লেট স্টেজে হসপিটালে আসছে, যারা একটা সচেতনের বাইরে। আর যা এই রোগগুলো সাধারণত ক্রাউডেড, যেখানে জলাবদ্ধতা, এই জায়গার থেকে বেশি রোগী আছে। এবং কিছু জোন বলা হয়, যেটাগুলোকে রেড জোন বলা হয়, যেমন কিছু কিছু এরিয়া আছে, এই এরিয়াতে ভিত্তিক সাধারণত এই রোগগুলো, ডেঙ্গু রোগীগুলো বেশি আছে, যেমন মোহাম্মদপুর, মিরপুর জোন, এইসব জোনের থেকেই সাধারণত রোগীরা বেশি আছে। আর একটা জিনিস এখানে একটু বলে রাখা দরকার, আগে বলা হতো ডেঙ্গুর জ্বরটাকে বলা হতো ঢাকা ফিভার, মানে এই জ্বর শুধুমাত্র ঢাকার রোগীদের ভিতরে কনফাইন্ড ছিল, কিন্তু এখন হোল বাংলাদেশে কিন্তু ডেঙ্গু ছড়িয়ে গেছে। সেজন্য এখন সমস্ত বাংলাদেশের থেকেই স্ক্যাটার্ড ভাবে রোগী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। আচ্ছা, তার মানে স্যার কি আপনাদের পরামর্শটা এরকম যে কোনো শিশু যদি জ্বরে আক্রান্ত হয়, অন্যান্য সময় যে চিন্তাটা করা হয় যে 3 দিন দেখি তারপরে ডাক্তারের কাছে নিয়ে, যে চিন্তাটা এখন করা যাবে না কোনোভাবেই, জ্বরে আক্রান্ত হলেই আসলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত? অবশ্যই জ্বরে আক্রান্ত হলে তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যে আসলে জ্বরটা কি জ্বর, ইভালুয়েট করতে হবে, অ্যাসেস করতে হবে। তাহলে এই যে পরবর্তীতে ডেঙ্গু কমপ্লিকেশন, ডেঙ্গু যে পরবর্তী স্টেজে একটা খারাপ স্টেজে চলে যায়, এইটি হওয়ার পসিবিলিটি কম থাকে। অনেকেই দেখা যাচ্ছে যে ডেঙ্গু সিমটমগুলো থাকে, যারা একটু বলতে পারে যে গায়ে ব্যথা, অনেক ফার্মেসিতে গিয়ে তার গায়ে ব্যথার কথা বলছে, বলার পরে সে শুধুমাত্র প্যারাসিটামল খাওয়ার কথা যেখানে বলা হচ্ছে, সে একটা ব্যথার ওষুধ খাচ্ছে। কিন্তু ডেঙ্গুর ভিতরে, এই জ্বর যদি ডেঙ্গু হয়ে থাকে, এর ভিতরে ব্যথার ওষুধ খেলে, অ্যাসপিরিন জাতীয় ওষুধ, NSAID ওষুধ খেলে, এটা কিন্তু একটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। আরেকটা ভুল। সেই জন্য ডেঙ্গু হলে কোনো জ্বর, এই সময়ে যদি কোনো প্রকার জ্বর হয়, কোনো ছোট বাচ্চা অথবা বড় মানুষের ভিতরে কোনো জ্বর হলে, অবশ্যই সে একজন নিকটবর্তী হসপিটাল অথবা ডাক্তারের শরণাপন্ন হয়ে এই জ্বরটাকে ইভালুয়েট করবে। এবং এই সময়ের কালীন সে কোনো প্রকার ব্যথার ওষুধ খাবে না, শুধু প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে, প্রচুর পরিমাণে তরল জাতীয় মানে খাবার খেতে হবে।
স্যার খুব সুন্দর বলছিলেন। আপনি লক্ষণের কয়েকটা বিষয় বলছিলেন স্যার। শিশু তো আমরা স্যার একদম 1 মাসের শিশু থেকে বা একদিনের শিশু থেকে শুরু করে আমরা 15 বছর 16 বছর বলি তাদেরকে শিশু, কিন্তু অনেকে যারা তাদের লক্ষণ বলতে পারছে যে তাদের এই সমস্যাগুলো, কিন্তু যারা বলতে পারছে না সেই ক্ষেত্রে বাবা মারা আসলে কিভাবে নির্ণয় করবেন? ধন্যবাদ, একটা সুন্দর প্রশ্ন। যে আসলে ডেঙ্গু হলে প্রথমে কি হবে, জ্বর থাকবে, জ্বরটা হাই গ্রেড ফিভার, অর্থাৎ 103, 4, 5, 6 পর্যন্ত জ্বর উঠে যাচ্ছে। এই জ্বরের সাথে সাথে বমি থাকবে। আর তারপরে যারা বলতে পারে তাদের মাথা ব্যথা, হেডেক। যে বাচ্চাগুলো বলতে পারছে না সেই বাচ্চাগুলো শুধু কান্নাকাটি করবে, যে তার এই ব্যথার জন্য প্রচুর কান্নাকাটি করছে, মাথা ব্যথার জন্য জ্বর থাকবে। এবং পাশাপাশি তার রেড টু অরবিটাল পেইন, চোখের পিছনে ব্যথা করবে, যেটাকে বলা হয় আমরা মেডিকেল টার্মে বলি রেড টু অরবিটাল পেইন। এই জ্বরের সময় এত ব্যথা হবে যে এই হাড্ডিগুলো ভেঙে যাওয়ার মতো, আমরা যেটাকে মেডিকেল টার্মে বলা হয় ব্রেক বোন ফিভার। ব্রেক বোন ফিভার অর্থাৎ হাড্ডি ভেঙে যাচ্ছে। এই ব্যথার জন্য সে কান্নাকাটি করবে। তারপরে পেটে ব্যথা করতে পারে। অনেক বাচ্চা এবং রোগীরা প্রেজেন্ট করে যে তার এই জ্বরের সাথে সাথে পাতলা পায়খানা হচ্ছে। এটাও কিন্তু একটা লক্ষণ। আগে বলা হতো যার জ্বর আছে, পাতলা পায়খানা আছে, এটা ডেঙ্গু না। কিন্তু ডেঙ্গুর যে আগের সাইন সিমটম ছিল, এই সাইন সিমটমগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জীবাণুরাও তো বাঁচতে চায়, জীবাণুরাও তাদের যে নর্মাল সাইন সিমটম নিয়ে প্রেজেন্ট করতে, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য আপনি জ্বরকে যে পর্যায়ে জ্বরকে প্রেজেন্ট করুক, অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এটা কোন ধরনের জ্বর, এটা ইভ্যালুয়েট করবে। আচ্ছা, তার মানে মোটামুটি 3-4টা যে লক্ষণ আছে, যে জ্বর থাকবে, ব্রেকবোন ফিভারের মতো, যেটা আর কি হাড় ভেঙে যাওয়ার মতো ব্যথা থাকবে, একই সাথে চোখের পেছনে ব্যথা, বমি বমি ভাব, পেটে ব্যথা এবং পেটে ব্যথা থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলছিলেন। এক্ষেত্রে স্যার যে বিষয়টা আমরা দেখছি যে ডেঙ্গু বৃদ্ধির সাথে সাথে মৃত্যুর সংখ্যাটাও বাড়ছে, ক্যাজুয়ালিটির সংখ্যাটাও আছে, সেক্ষেত্রে আসলে কোন শিশুরা এই ধরনের ঝুঁকিতে পড়ে যাচ্ছে? ধন্যবাদ। এই যেটা প্রথমে আলোচনায় বলছিলাম, যে বাচ্চাগুলো আসলে দেরি করে, সে ডেঙ্গু আছে ডায়াগনোসিস করতে দেরি হয়ে গেছে, তার মিসম্যানেজমেন্ট, বাসায় বসে আছে, এই বাচ্চাগুলো সাধারণত খারাপের দিকে যায়। সব ডেঙ্গু কিন্তু ভর্তির দরকার হয় না। যেটা ডেঙ্গুকে আমরা 3 ভাগে ভাগ করা হয়। যদি একটা বলা হয় ক্লাসিক্যাল ডেঙ্গু, যে তার জ্বর আছে, যে ডেঙ্গু সাইন সিমটমগুলো আছে, এগুলোকে ক্লাসিক্যাল ডেঙ্গু বলা হয়। যে এই রোগীগুলো যদি বাসায় বসে জ্বরের ওষুধ, প্যারাসিটামল সিরাপ এবং তরল জাতীয় খাবার খায়, তাহলে কিন্তু তার মানে সমস্যার পরবর্তী ধাপে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর যে রোগীগুলো সেকেন্ড স্টেজে চলে গেছে, তার ডেঙ্গু হিমোরেজিক ফিভার, তার জ্বরের সাথে সাথে দেখা যাচ্ছে গায়ে স্কিনে লাল লাল ফোটা ফোটা জাতীয় র্যাশ চলে আসছে, এরা সাধারণত খারাপ পর্যায়ে চলে যেতে পারে। তারপরে যাদের বমি আছে, যা খাচ্ছে বমি করে দিচ্ছে, হ্যাঁ বমি, কিছু খেতে পারছে না, যা খাচ্ছে বমি করে দিচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, এই রোগীগুলো সাধারণত খারাপ পর্যায়ে চলে যায়। তার পরবর্তী স্টেজে বলা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। যারা এই একটা জিনিস আপনাকে এখানে একটু বলে রাখা দরকার, ডেঙ্গু যে প্যাথোলজি বলা হয়, ডেঙ্গু জ্বর যখন হয়, জীবাণুটা যখন তার ভিতরে ঢোকে, এই এন্টিজেনটা আমাদের যে শরীরের শিরা আছে, রক্তনালীগুলো আছে, রক্তনালীর দেয়ালগুলোকে ফাঁকা করে ফেলে, যেটাকে আমরা যদি আমাদের যারা ছোটতা তাদের বোঝানোর জন্য, এর ভিতরে যে রক্তনালীর ভিতর যে পানি জাতীয় উপাদানগুলো থাকে, এগুলো বেরিয়ে শরীরের বাইরে চলে আসে। তখন এই শরীরের যে আমাদের যে নর্মাল মানে ব্লাড প্রেশার, এগুলো কমে যাবে। তাহলে শরীরের জন্যই তো দরকার রক্ত দরকার। ব্লাড প্রেশারগুলো কি হবে, তার যে মানে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, অঙ্গ প্রত্যঙ্গগুলোতে তার ব্লাড সাপ্লাই কম পাবে, তখন সে শকে চলে গিয়ে ইরিভার্সিবল শকে, তখন মাল্টি অর্গান ফেলার, যেটাকে বলা হয় যে তার কিডনি বিকল হয়ে যাবে, লিভার বিকল হয়ে যাবে, তখন সে একটা খারাপ পর্যায়ে চলে গিয়ে যেটাকে বলা হয় ডেঙ্গু শক সিনড্রোম এবং মাল্টি অর্গান ফেলার, হ্যাঁ এমডিএ বলা হয়, এমডিওএস বলা হয়, মাল্টি অর্গান ফেলার। তখন এই খারাপ পর্যায়ে, এই ইরিভার্সিবল কন্ডিশনে যখন যায়, তখন কিন্তু তাদেরকে রিভার্স করে আনা কঠিন হয়ে পড়ে এবং এই রোগীগুলোই সাধারণত বেশি খারাপ হয়ে যায়। যখন আর্লি স্টেজে যাদের ডায়াগনোসিস হচ্ছে এবং ক্লাসিক্যাল ডেঙ্গু পর্যায়ে, তারা কিন্তু খারাপ পর্যায়ে যায় না। এবং যারা বেশিরভাগই দেখা যাচ্ছে পেরিফেরিতে যারা লেট করে আসছে, লেট বলতে স্যার এটা কতদিন? প্রথমে 3 দিন জ্বর বলা হয়, ডেঙ্গুর জ্বর সাধারণত 3 থেকে 8 দিন পর্যন্ত থাকতে পারে, 8 থেকে 9 দিন। তা প্রথম 3 দিন যারা আর্লি চলে আসে, চিকিৎসা নিচ্ছে, তারা কিন্তু খারাপ পর্যায়ে যায় না। আর ডেঙ্গু ডায়াগনোসিস, আপনি হসপিটালে আসলে এখনকার যে এপিডেমিক চলতেছে, তাহলে হসপিটালে গেলেই কিন্তু আপনি ফ্রিতে ডায়াগনোসিসই পাচ্ছেন। আপনি সঙ্গে সঙ্গে পরীক্ষা করা হচ্ছে, পরীক্ষা করে NH1 ডেঙ্গু করে ফেলা হচ্ছে। আপনি 3 থেকে 5 দিনের ভিতরে এই পরীক্ষাগুলো করা যায়। NH1 ডেঙ্গু একটা সিবিসি করলে আপনার কি আছে, ডেঙ্গু পজিটিভ কি নেগেটিভ। আর নেগেটিভ মানে যে ডেঙ্গু না এটাও না, তবে তার সাইন সিমটম দেখে বোঝা যায়। তাহলে আর্লি যদি ডায়াগনোসিস হয়, তার পরামর্শ আছে, তার কি খেতে হবে, তার একটা পরামর্শ, এই অনুসারে সে কিন্তু বাসায় বসে ম্যানেজ করলে এটা ভালো হচ্ছে। যদি খারাপ পর্যায়ে যখন সে নিয়ে আসছে, সেকেন্ড স্টেজে নিয়ে আসছে, তার গায়ে র্যাশ চলে আছে, তার
বমি, পেটে ব্যথা, অথবা এটা কি স্যার এই সমস্যাগুলো কি 3 দিন পর থেকে শুরু হবে? 3 দিন Second পর stage? থেকে, এই যে সেকেন্ড স্টেজ, মানে স্টেপ তো 3টা, প্রথম স্টেপ, exactly. দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ। তার আর্লি স্টেজে যারা নিয়ে আসবে তাদের মানে এই দ্বিতীয় স্টেপটা কি স্যার 3 দিন পরে থেকেই শুরু হয় কিনা? না, যেটা আপনাদেরকে মানে এটা আমরা মানে আমাদের শ্রোতাদেরকে বলার জন্য বলা হয়, প্রথম এটা থাকে 0 থেকে 5, এই 5 দিনের ভিতরে সাধারণত সে ফেব্রাইল থাকে। এই 5 দিন পরে সে রোগী যখন ফেব্রাইল পেজে যায়, অর্থাৎ জ্বর কমা শুরু করে, এই জ্বর কমা শুরু করলো যখন, তখন কিন্তু সে সেকেন্ড স্টেজে যাওয়া শুরু করে। আচ্ছা আচ্ছা। তখন এই সময় তার যত প্ল্যাটিলেট কমে যাওয়া, ছকে চলে যাওয়া, তার ব্লাড প্রেশার কমে যাওয়া, এগুলোই কিন্তু এই সময় ঘটনাটা ঘটে। আচ্ছা আচ্ছা। মানুষজন এখন কিন্তু সবচেয়ে যে জিনিসটা হ্যাঁ এই উদ্বিগ্ন সবাই, প্ল্যাটিলেট, কিন্তু প্ল্যাটিলেট কোনো ফ্যাক্টর না। সে যদি সাফিসিয়েন্ট খেতে পারে, তার প্রেশার যদি ঠিক থাকে, সে যদি দৈনিক 6 বারের বেশি প্রস্রাব করতেছে, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু সবাই দৌড়াচ্ছে প্ল্যাটিলেট, কিন্তু প্ল্যাটিলেট এরা এই নিয়ে একটা সমাজে হলস্থল কাণ্ড, যে আমার রোগীর প্ল্যাটিলেট যেখানে নর্মালি থাকে 3 লাখ থেকে 4.5 লাখ, 1.5 লাখের নিচেই যখনই কমে যাচ্ছে, সে কিন্তু তখনই তার ভিতরে একটা ভীতি সঞ্চার হচ্ছে যে প্ল্যাটিলেট, সে কিন্তু ছুটছে প্ল্যাটিলেটের পিছনে। কিন্তু প্ল্যাটিলেট ডোন্ট ম্যাটার, প্ল্যাটিলেট 50,000 চলে আসছে, 20,000 চলে আসছে, তার যদি কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন না থাকে, জাস্ট লাইক তার পায়খানার সাথে কালো পায়খানা হচ্ছে, বমির সাথে রক্ত যাচ্ছে না, দাঁতের গোড়াতে রক্ত পল্টেছে না, ওরি দেওয়ার কোনো কারণ নেই। আপনি যদি নর্মাল ওয়েতে ম্যানেজমেন্ট করেন, তার প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার, সে যদি খেতে পারছে না, তার স্যালাইনটা ইনশিওর করেন, শিরায় স্যালাইন দিয়ে তার ব্লাড প্রেশারটা মেনটেন করেন, ফ্লুইড জাতীয়টা মেনটেন করেন, তাহলে কিন্তু মানে খারাপের দিকে যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু স্যার যেটা শকে চলে যাওয়ার যে বিষয়টা, এটা কখন যাচ্ছে আসলে? এই যেটা শকে চলে যাচ্ছে, তার যখন ডেঙ্গু হওয়ার পরে তার রক্তনালীটা কি হলো, ডেঙ্গুর যে অ্যান্টিজেনটা আছে তার রক্তনালী গিয়ে ফাঁকা করে ফেললো, তার শরীর থেকে সমস্ত পানিগুলো, শিরার ভিতরে পানিগুলো শরীরের বাইরে চলে আসছে। এটা কি স্যার চিকিৎসা নেওয়ার সময় হতে পারে? হ্যাঁ, চিকিৎসা নেওয়ার সময় হতে পারে, কিন্তু এই পসিবিলিটিটা যারা চিকিৎসাধীন আছে তাদের কম থাকে, কিন্তু যারা চিকিৎসাধীন নাই তাদের বেশি থাকে। আপনি যে চিকিৎসাধীন আছে তার তো ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি চলতেছে, সে প্রচুর পরিমাণে তাকে বারবার করে করা হচ্ছে, স্যালাইন দেওয়া হচ্ছে, যারা খেতে পারছে না তাদেরকে স্যালাইন দেওয়া হচ্ছে, তাহলে এই সম্ভাবনা তাদের কম থাকে। আর যারা মানে শকে চলে যাচ্ছে, যাদের ফ্লুইডটা সাধারণত কোথায় চলে আসে, আমাদের শরীরের সবচেয়ে বড় মানে ফাঁকা জায়গা বলা হয় ফুসফুসে এবং পেটের ভিতরে। তাহলে এই ফুসফুসেতে পানি জমে যাচ্ছে, পেটে পানি জমে যাচ্ছে, এই রোগীগুলো সাধারণত খারাপের দিকে যায়। তা যখন শরীর থেকে পানি বেরোয় যায়, শুধুমাত্র পানি আসে না তো, তাহলে এর সাথে শরীরের প্রোটিন জাতীয় যে আমাদের রক্তনালীতে এইগুলো পানিগুলো ধরে রাখে প্রোটিন, সেও কিন্তু বাইরে চলে আসতেছে। তখন এই যে রোগীগুলো, তখন এই যে বলা হয় অ্যালবুমিন দরকার, প্রোটিন দরকার, এই রোগীগুলো সাধারণত ট্রিটমেন্টের কস্ট বেশি পড়ে, তারা কমপ্লিকেশন বেশি হয়। আর শরীরের ব্লাড প্রেশার যদি কন্টিনিউয়াস কমে যায়, তাহলে আমাদের যে সেরা কোষ যেটাকে বলা হয়, এখানে তার রক্ত সাপ্লাই কম হবে, মেটাবলিক যে ফাংশনগুলো এখানে হ্যাম্পার্ড হবে, হয়ে আরো ইরিভার্সিবল শকে চলে যাবে। স্যার খুবই সুন্দর বলছিলেন। সেক্ষেত্রে স্যার আমরা আপনি শুরুতে উল্লেখ করেছেন কয়েকটা বিষয়, যেটা অভিভাবকরা বা রোগীর স্বজনরা ভুল করছে, দেরিতে নিয়ে আসছে বা চিন্তা করছে যে 3 দিন পরে নিতে হবে। এই ভুলগুলোর সাথে কি অন্য কোনো ভ্রান্ত ধারণা বা ভুল কি এখনো আপনাদের চোখে পড়ছে কিনা, যেটা শিশুর মা বাবারা করছে? মানুষের এখনো একটা ধারণা আছে আমাদের সমাজে, হ্যাঁ, শিক্ষিত থেকে একদম মানে লো লেভেলে পর্যন্ত, যারা ক্রাউডেড প্লেসে থাকে, বস্তিতে থাকে, ইসে থাকে, তাদের ভিতরে একটা ভুল ধারণা আছে, জ্বর মানে ভাইরাস জ্বর, 3 দিন দেখতে হবে, দেখার পরে আমার ডাক্তারের কাছে যেতে হবে। ডেঙ্গু তো এক ধরনের ভাইরাস জ্বর, কিন্তু অন্যান্য যে ভাইরাস জ্বরগুলো আছে, নর্মালি যে ঠান্ডা কাশির সাথে যে জ্বরগুলো হয়, এই জ্বরগুলো সাধারণত 3 দিন পরে অটোমেটিক্যালি এটা ভালোর দিকে যায়, কিন্তু ডেঙ্গু থাকলে তো এটা ভালোর দিকে যাবে না। তাহলে কি হবে, আপনার এখনকে জ্বর মানেই তো প্রথমে যেহেতু একটা এপিডেমিক চলতেছে ডেঙ্গু, সেহেতু আপনাকে প্রথম মাথায় চিন্তা করতে হবে এটা ডেঙ্গু কিনা, তাহলে ডেঙ্গুটা এক্সক্লুড করার দরকার। তাকে হসপিটাল অথবা আপনি নিকটবর্তী কোনো ডাক্তারের কাছে নেন, মানে যে কমিউনিটি ক্লিনিক আছে সেখানে নিলে আপনি কিন্তু প্রথমেই ফ্রিতে আপনি ডায়াগনোসিস করে ফেলতেছে যে ওখানে ডেঙ্গু কিট আছে, সরকার থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে, তাকে একদম মিনিটের ভিতরে 10 মিনিটের ভিতরে ডেঙ্গু ডায়াগনোসিস হয়ে যাচ্ছে। তার এটা কি পজিটিভ কি নেগেটিভ? পজিটিভ হলে এখন রোগীর অ্যাসেসমেন্ট করে কোন অবস্থায় আছে, তাকে কি হসপিটালে ভর্তি করার দরকার কি দরকার না। যদি তাকে হসপিটালে ভর্তি করার দরকার আছে, ডাক্তাররা অ্যাডভাইস করছে আপনি রোগী ভর্তি করে দেন। আর যদি তাকে বাসায়
রেখে ট্রিটমেন্ট করা সম্ভব হচ্ছে, তাহলে তাকে অ্যাডভাইস করে দেওয়া হচ্ছে আপনি জ্বরের হলে প্যারাসিটামল খান, 6 ঘন্টা পর পর প্যারাসিটামল খান, আপনি প্রচুর পরিমাণে বাচ্চাকে অথবা রুগীকে তরল জাতীয় খাবার ইনশিওর করেন। এই জিনিসগুলো যখনই হচ্ছে সে কিন্তু রিভাইভ করে আসতেছে। আর যারা আসতেছে না তারা কিন্তু যখনই একটা খারাপ পর্যায়ে চলে আসতেছে তারা হসপিটালে আসতেছে, আসার পরে তাদের ভিতরে এই হচ্ছে। আর বদ্ধমূল যে একটা মিথ, সামাজিক মিথ আছে আমাদের ভিতরে, যেটা আপনি বলছিলেন যে তারা দেরি করে আসতেছে, 3 দিন ওয়েট করতেছে, দেখি জ্বর হয়েছে, এটা মনে হয় নর্মাল জ্বর, 3 দিন ওয়েট করি। 3 দিন ওয়েট করার পরে যখন সে বাসায় তার ভিতরে খারাপ লক্ষণগুলো দেখতেছে, যে সে বমি করতেছে, খেতে পারছে না, পেটে ব্যথা শুরু হয়ে গেছে, পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, বাচ্চা ঘাড় নেতাই গেছে, অথবা সে উঠতে পারছে না, তখনই বড়দের যাদের ব্লাড প্রেশার কমে যাচ্ছে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে আসতেছে। তখন একটা তার জন্য একটা জটিলতম পর্যায়ে চলে যায়, তখন চিকিৎসাটাও একটা জটিল পর্যায়ে চলে যাচ্ছে। খুবই সুন্দর বলছিলেন। সেক্ষেত্রে আসলে শিশুদের ডেঙ্গুর ক্ষেত্রে করণীয় কি? আপনি 3টে স্টেজ আর কি আমাদের বলেছেন যে ডেঙ্গুর 3টে স্টেজ থাকে, সেক্ষেত্রে স্টেজ ওয়াইজ যদি একটু আমাদের বলেন যে অভিভাবকদের শিশুদের ডেঙ্গু হলে কি করবেন তারা? প্রথমে যদি যেটাকে বলা হয় ক্লাসিক্যাল ডেঙ্গু, নর্মাল জ্বর গায়ে ব্যথা, ডেঙ্গুর সিমটমগুলো নিয়ে যখন প্রেজেন্ট করছে, সে যদি বাসায় প্রচুর পরিমাণে খেতে পারে, তরল জাতীয় খাবার খাইতে হবে তাকে, বাচ্চাটা ঠিক মতো খাচ্ছে কিনা, সে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খাচ্ছে কিনা, বমি আছে কিনা, যদি বমি থাকে তাকে হসপিটালে নিতে হবে। কারণ সে খেয়ে যদি পেটে না রাখতে পারে, আপনি তাকে তো বাসায় মেনটেন করতে পারবে না, তাহলে হসপিটালে নিতে হবে। যে বাচ্চাগুলো বমি করতেছে, সে যখনই হসপিটালে যাচ্ছে তখন কিন্তু ডাক্তার তাকে অ্যাসেস করে দেখতেছে এখন কোন পর্যায়ে সে আছে, সেই অনুসারে তাকে আইবি স্যালাইন, যেটাকে আমরা শিরায় স্যালাইন দেওয়া বলা হয়, এইটা দিলে সে তার প্রেশার মেনটেন হচ্ছে, বমি কমে যাচ্ছে, বমির ওষুধ সিমটোমেটিক ট্রিটমেন্টগুলো দেওয়া আছে। জ্বর না কমলে আমরা জ্বরের ওষুধ দিচ্ছি, যেটা প্যারাসিটামল জাতীয় ওষুধ দিচ্ছি। দেওয়ার পরে সে কিন্তু তার পরবর্তী যে স্টেপগুলো বলা হয় যে মানে ডেঙ্গু শক সিনড্রোম যেটাকে বলা হয়, এই পর্যায়ে যাচ্ছে না। তাহলে প্রত্যেকটা ট্রিটমেন্ট কিন্তু একটা স্টেপ বাই স্টেপ। একটা রোগী কিন্তু হঠাৎ খারাপ হয় না, সে প্রথম স্টেপে আসলো, আপনি যদি এখানে তাকে মানে ব্যাক করে রিভাইভ করে দিতে পারেন, সে কিন্তু পরের স্টেপে যাবে না। পরের স্টেপে থেকে যদি ওখান থেকে আপনি তাকে কাম ব্যাক করাতে পারেন, তার পরবর্তী স্টেপে যাবে না। এই রোগী কিন্তু হঠাৎ কিন্তু একদম থার্ড স্টেজে চলে যায় না, স্টেপ বাই স্টেপ কিন্তু সে যায়। আচ্ছা, আমরা চিকিৎসা সম্পর্কে জানছিলাম। আসলে আরেকটা বিষয় যেটা একাধিকবার আসলে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এমন রোগীও আসছে, সেক্ষেত্রে আসলে শিশুদের ক্ষেত্রে আসলে কি ধরনের সমস্যা হতে পারে যারা একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে? ধন্যবাদ, একটা সুন্দর কোশ্চেন। এখন ডেঙ্গু যেটা হলো, ডেঙ্গু ভাইরাস সাধারণত 5 ধরনের আছে, ডেঙ্গু 1, 2, 3, 4, 5। তা যদি একবার যে ভ্যারাইটি দ্বারা যে সেরোটাইপ দ্বারা ডেঙ্গু আছে, এটা কিন্তু সেকেন্ড টাইম তার হবে না। তা যখন সেকেন্ড টাইম ধরেন ডেঙ্গু 1 দিয়ে যার প্রথমবার ডেঙ্গু হলো, সেকেন্ড টাইম যখন ডেঙ্গু হবে, ডেঙ্গু 1 দিয়ে তার হবে না, হয় ডেঙ্গু 2 অথবা 3 দিয়ে হবে। তাহলে ডেঙ্গু 2 দ্বারা যখন সেকেন্ড টাইমে এসে আক্রান্ত হচ্ছে, বলা হচ্ছে যে সেকেন্ড টাইম ইজ ডেঙ্গু ইজ মোর ডেঞ্জারাস দ্যান ফার্স্ট টাইম ডেঙ্গু। হ্যাঁ, তাহলে প্রথমবারের থেকে কিন্তু দ্বিতীয়বার সে আরো রিস্কেবল এসে যাচ্ছে। যার থার্ড টাইম ডেঙ্গু হচ্ছে সেকেন্ড টাইমে, মানে থার্ড টাইম ডেঙ্গু ইজ মোর ডেঞ্জারাস দ্যান সেকেন্ড টাইম ডেঙ্গু। সেই জন্য ডেঙ্গু যদি যার একবার প্রথম হয়েছে, তার দ্বিতীয়বার ডেঙ্গু হলে এটা কিন্তু একটু খারাপের দিকে বেশি যায়। সেই জন্য যার আগে ডেঙ্গু হয়েছে আবার ডেঙ্গু সিমটম নিয়ে যদি সে প্রেজেন্ট করে, অবশ্যই আপনাকে এটা একটু সিরিয়াস ভাবে নিতে হবে। আচ্ছা, খুব সুন্দর বলছিলেন। সেক্ষেত্রে আপনারা কেমন দেখছেন আর কি শিশুদের ভিতরে এই প্রকোপটা কেমন? দ্বিতীয়বার আর কি ডেঙ্গু আক্রান্ত হয়ে আসছে, এমন রোগী কি আপনারা পাচ্ছেন? অবশ্যই অনেক রোগী পাওয়া যাচ্ছে যারা এখন ডেঙ্গু নিয়ে আমাদের কাছে আসছে। আসার পরে আমরা তাদেরকে যদি 3 থেকে 5 দিনের ভিতরে আসে, আমরা তাকে যদি তার আগে এরকম কোনো ডেঙ্গু হিস্ট্রি থাকে অথবা জ্বর হয়েছিল এরকম কোনো হিস্ট্রি দেয়, আমরা সঙ্গে সঙ্গে তাকে সিবিসি, NH1 ডেঙ্গু এবং ডেঙ্গু অ্যান্টিবডি করে নিচ্ছি। তাহলে ডেঙ্গু অ্যান্টিবডি করলে ওখানে IgG যেটা, এইটা যদি পজিটিভ থাকে তাহলে বুঝতে হবে তার আগে একবার ডেঙ্গু হয়েছিল। আর IgM যেটা পজিটিভ হয়, এটা আমরা 5 দিন পরে করলে বোঝা যায়। IgM যদি পজিটিভ হয় তাহলে কিন্তু ডেঙ্গু তার প্রাইমারি ডেঙ্গু বলা হয়, অর্থাৎ তার এখন ডেঙ্গু হয়েছে। আচ্ছা, সেই জন্য এই দুইটা পরীক্ষায় কিন্তু মানে সেকেন্ড টাইমের জন্য খুব ডেঞ্জারাস। সেকেন্ড টাইমে যদি ডেঙ্গু হয়, তাহলে যদি IgG পজিটিভ থাকে তাহলে বুঝতে হবে তার ফার্স্ট টাইম ডেঙ্গু হয়েছিল। তাহলে তার ম্যানেজমেন্ট প্ল্যান, তার প্রতি একটা যেটাকে বলা হয় নজর, এবং তার মানে কেয়ার মানে যেটাকে বলা হচ্ছে, এটা একটু বেশি করে দিতে হবে। কারণ এই রোগীটা সাধারণত ফার্স্ট টাইমের থেকে সেকেন্ড টাইমে আরো বেশি খারাপের দিকে পাওয়ার পসিবিলিটি থাকে। সেক্ষেত্রে কি স্যার আর কি চিকিৎসার মধ্যে কোনো পরিবর্তন থাকে কিনা? পরিবর্তনের ক্ষেত্রে বলা হয় যে মানে ফ্লুইড ম্যানেজমেন্ট, ডেঙ্গুর মেইন ট্রিটমেন্ট তো ফ্লুইড ম্যানেজমেন্ট, যেটা একটু সিমটোমেটিক ম্যানেজমেন্ট। যার
জ্বর থাকবে তাকে জ্বরের ওষুধ দেন, যে খেতে পাচ্ছে না তাকে খাওয়ানোর জন্য স্যালাইন অথবা দেন, এইগুলো ইনশিওর করেন, করলে বাদ বাকিগুলো পরবর্তী স্টেপে যাবে না। আস্তে আস্তে ম্যানেজমেন্ট ফ্লুইড, ডেঙ্গুর মেইন ম্যানেজমেন্ট কিন্তু ফ্লুইড ম্যানেজমেন্ট। স্যার খুব ভালো একটা পয়েন্ট এসছে ফ্লুইড ম্যানেজমেন্ট নিয়ে। গতবার এই বিষয়টা নিয়ে একটা কথা উঠেছিল যে ফ্লুইড ম্যানেজমেন্টে একটু ঝামেলা হওয়ার কারণেও মৃত্যুর সংখ্যাটা বাড়ছে। সেক্ষেত্রে চিকিৎসা প্রদানের যে পদ্ধতি ফ্লুইড ম্যানেজমেন্টে, যে কয়েকজন গবেষক বলছেন তারা যে খেতে পারছে না তাকে স্যালাইন দেওয়া হচ্ছে, এবং কিন্তু আবার সেটা হয়তো ভালোভাবে কাজ করছে, কিন্তু যে খেতে পারছে তাকেও যদি আবার স্যালাইন দেওয়া হয়, সেক্ষেত্রে ফ্লুইড ম্যানেজমেন্টের মিসম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। অবশ্যই আপনি যদি এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, আপনি যার বেশি ফ্লুইড দরকার নেই, আপনি যাতে তাকে ওভার ফ্লুইড করেন, ওভার হাইড্রেশন করেন, তাহলে কি হবে, এই ফ্লুইডটা তার লাংসে জমে যাবে, আচ্ছা, যেটা পালমোনারি ইডিমা ডেভেলপ করবে। আচ্ছা, তার মানে আর কি যে খেতে পারছে পর্যাপ্ত, তাকে পর্যাপ্ত পরিমাণে খেতে দিতে হবে, কিন্তু স্যালাইনটা কম দিতে হবে। স্যালাইনটা যদি তার না লাগে, সে যদি মুখে খেয়ে সাফিসিয়েন্ট করতে পারে, তার যে রিকোয়ারমেন্ট, বডি রিকোয়ারমেন্ট, সেটা যদি সে ওখান থেকে নিয়ে খেয়ে মেনটেন করতে পারে, তার স্যালাইনের দরকার নেই। খুব সুন্দর বলছিলেন স্যার। আমরা একটু ডেঙ্গু থেকে অন্য রোগগুলো সম্পর্কে জানতে চাইবো শিশুদের। স্যার, সমসাময়িক আর কোন রোগগুলো শিশুদের মধ্যে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি অন্যান্য রোগের ভিতরে দেখা যাচ্ছে, যেমন টাইফয়েড ফিভার। হ্যাঁ, কারণ এই সময় যে পানির একটা প্রবলেম হচ্ছে, তার জন্য বাচ্চাদের ভিতর টাইফয়েড জ্বরের প্রবণতা অনেকটা বেশি। তাছাড়া যে খাদ্য এবং পানির মাধ্যমে যে ভাইরাস, মানে হেপাটাইটিস ভাইরাস, অর্থাৎ এই ভাইরাস জনিত যে জন্ডিস হয়, অনেক বাচ্চাদের ভিতরে এটা দেখা যাচ্ছে। তাছাড়া স্কিন ডিজিজ, হ্যাঁ, বাচ্চাদের স্কিন ডিজিজ, বিশেষ করে এই সময় স্কাবিস, প্রচুর পরিমাণে বাচ্চাদের ভিতরে এখন স্কাবিস আছে, যারা বিশেষ করে ক্রাউডেড প্লেসে থাকে, হোস্টেলে থাকে, মাদ্রাসায় থাকে, এদের একজনের হলে অনেক বাচ্চাদের ভিতরে স্কাবিসটা ছড়িয়ে আছে। তাছাড়া আরো কিছু নতুন দেখা যাচ্ছে, যে যেটাকে আমরা হ্যান্ড ফুট মাউথ ডিজিজ বলি। কিছু কিছু বাচ্চা এখন কিন্তু হ্যান্ড ফুট মাউথ ডিজিজ নিয়ে হসপিটালে আমাদের চেম্বারে আসছে, তাদের এই রোগ। তাছাড়া এই পানির সমস্যাজনিত কারণে কিছু ডায়রিয়া দেখা দিচ্ছে, যেটাকে আমরা অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস ডায়রিয়া বলি। এই ডায়রিয়া নিয়েও এখন প্রেজেন্ট করতেছে। স্যার, যেটা শুরুতে বলেন হেপাটাইটিস, যেটা পানিবাহিত হচ্ছে, এটা কত বয়সের বাচ্চাদের হচ্ছে? আসলে যারা বাইরের খাবার খায়, আচ্ছা, মানে বলা হচ্ছে হেপাটাইটিস এই ভাইরাস ছিল ফিকো অরাল রুটের মাধ্যমে ছড়ায়, অর্থাৎ বাইরের পচা খাবার, বাসি খাবার, এবং যারা আমাদের বিশেষ করে হসপিটাল, স্কুল গোয়িং এজগুলো বাচ্চারা, এরা স্কুল থেকে বেরোয় স্কুলের সামনে চটপটি আছে, চটকদার বিভিন্ন খাবার আছে, এই খাবারগুলো খাচ্ছে। আর এখনকে আমাদের এই নগর কেন্দ্রিক জীবনে আসলে বাচ্চাদের এখন ঘুরে বেড়ানোর জায়গা নেই, বাচ্চাদেরকে আমরা বাইরে নিয়ে যাই না। যখনই বাইরে যাচ্ছে, আমাদের খেলাধুলার মাঠ নাই, যে সে খেলাধুলা এখন খাওয়া এক ধরনের বিনোদনে পরিণত হয়েছে। যে সে যখন যাচ্ছে কোথাও, বাবা মা আমরা নিয়ে একটা ফাস্টফুডের দোকানে বসছি, আসলে এই ফাস্টফুডের দোকানে যে খাবারগুলো দেয়, এই খাবারগুলো কতটা যে অ্যাকচুয়ালি স্বাস্থ্যসম্মত, এটাও একটা দেখার বিষয়। এই খাবার খাওয়ার থেকে দেখা যাচ্ছে বাচ্চাদেরই হচ্ছে। আর বিশেষ করে স্কুল গোয়িংয়ে, স্কুলের সামনে যে খাবারের দোকানগুলো থাকে, দেখেন বাচ্চাদের স্কুলের সামনে চটপটি একটা চটকদার খাবার, ফুচকা, বেলপুরি, ফুচকা, আচার, এই খাবারগুলো যারা খাচ্ছে, তাদের বেশি মানে জন্ডিস এবং যেটা হলো সালমোনেলা টাইফয়েড জ্বর হওয়ার পসিবিলিটি বেশি থাকে। খুবই সুন্দর বলছিলেন। এরপর আরেকটা সমস্যা বলছিলেন, যে স্কিন জাতীয় যে সমস্যাটা, সেটা হচ্ছে স্ক্যাবিসের সমস্যাটা। স্যার, আপনারা কিভাবে আসলে ট্রিটমেন্ট দিয়ে থাকেন শিশুদের ক্ষেত্রে? শিশুদেরকে বলা হয় যে যারা স্ক্যাবিস নিয়ে আসছে, তাদেরকে আমরা, স্ক্যাবিস তো একটা ছোঁয়াচে রোগ, ফ্যামিলি মেম্বারের ভিতরে এটা থাকে, যার যদি বাচ্চার কারোর থাকে, বাচ্চার মার আছে, বাচ্চার মাকেও ট্রিটমেন্ট করতে হবে। আমরা একই সাথে বাচ্চার মারও ওষুধ দিয়ে দিই। একটা বাচ্চা সাপোজ মাদ্রাসায় পড়ে অথবা স্কুলে আছে, তার অন্যান্য মাদ্রাসার অন্যান্য বাচ্চাদেরও আছে, আমরা তাদেরকে পরামর্শ দিই যে তোমার যে সহপাঠীগুলো আছে তাদেরকেও ট্রিটমেন্টের নিচে নিয়ে আসতে বলো। ওই মাদ্রাসার অনেক শিক্ষক সাথে আসে, তাদেরকে বলি আপনার মাদ্রাসায় যে অন্যান্য স্টুডেন্টগুলো আছে এদেরকেও আপনারা ট্রিটমেন্ট করে। আমরা ওষুধের নামও বলে দিই যে আপনি এই ওষুধটা দরকার হলে ওই বাচ্চাদেরগুলোকে দেন, আমরা ওদেরকেও দেন, এই ওষুধগুলো খাওয়ান। আপনি যদি টোটাল সবাইকে ট্রিটমেন্ট না করেন, তাহলে কি হচ্ছে, ও ভালো হলে কিন্তু ও যার আগে পরবর্তীতে ইনফেক্টেড হয়ে আছে, ওর থেকে আবার এর হবে। তারপরে সে যে জামা কাপড়গুলো পরে আছে,
এই কাপড় চোপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। করতে সে যে বেডশিটটা ইউজ করতেছে এই বেডশিটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ এই বেডশিটেও কিন্তু ওর ওই চুলকানির জীবাণুগুলো থেকে যাচ্ছে, যেটা আমরা মাইট বলা হয়, এগুলো থেকে যাচ্ছে, এখান থেকে কিন্তু আবার হওয়ার পসিবিলিটি থাকে। সেজন্য এগুলো কিভাবে পরিষ্কার করবে এগুলো আমরা তাদেরকে অ্যাডভাইস দিয়ে বলে দেওয়া হয়। আচ্ছা স্যার, এই আমরা সংক্ষেপে জানছি, যেহেতু অনুষ্ঠান আসলে আমাদের একটা নির্দিষ্ট সময় শেষ করতে হবে। আরেকটা সমস্যার কথা বলছিলেন যে হ্যান্ড টু মাউথ ডিজিজ, এটা কত বছরের বাচ্চাদের হচ্ছে বেশি? হ্যান্ড টু মাউথ ডিজিজ কিছু কিছু বাচ্চা এখন আছে, গত বছরে যেমন এই আগের টাইমে অনেক বাচ্চা ছিল এবং এখন অলরেডি শুরু হয়ে গেছে অনেক বাচ্চা। এটা সাধারণত আমরা 1 বছরের উপরের বাচ্চার থেকে শুরু হয়, সব বাচ্চারই হতে পারে কিন্তু বেশিরভাগই 1 বছরের উপরে বাচ্চা হয়। এই বাচ্চাগুলো দেখা যায় যে গায়ে এক ধরনের ব্লিস্টার মানে ফুসকা জাতীয় ইনি আছে, তার ভিতরে পানি আছে, এবং এই বাচ্চাগুলো বেশিরভাগই হ্যান্ড ফুট মাউথ মানে হাতে, পায়ে, মুখে, পিছনে এক ধরনের মানে পানি জাতীয় ফুসকানি আসছে। বাচ্চার মারা প্রথমে এসে বলে স্যার ওর বসন্ত হয়েছে, চিকেন পক্স হয়েছে, অবিকল দেখতে কিন্তু চিকেন পক্সের মতো, কিন্তু এটা হবে হাতে, পায়ে এবং যেখানে সে চুলকাবে, হ্যাঁ এই জায়গাগুলোর ভিতরে হবে। এটা দেখেই বোঝা যায় যে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। অল্প জ্বর থাকে, চুলকানি থাকে, তা এটা নরমালি এটা ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। এটা আমরা ভয়ের কিছু আছে কি? এটা ভয়ের কোনো কারণ নেই, কিন্তু কিছু কিছু বাচ্চা আবার খারাপের দিকে যেতে পারে। যদি আর্লি ট্রিটমেন্টে যারা থাকে এরা ভালোর দিকে চলে যায়, কিন্তু এটার মানে কমপ্লিকেশন খুব রেয়ার, তবে একবারই যে কমপ্লিকেশন হয় না, হতে পারে। আর সেকেন্ডারি ইনফেকশন, যে এখানে যে এগুলো পড়তেছে এখানে কিন্তু স্কিনের এক ধরনের ইনফেকশন হয়ে যেতে পারে, যেটা আমরা মেডিকেল টার্মে বলি সেকেন্ডারি ইনফেকশন। সেক্ষেত্রে স্যার মা বাবারা আসলে কি ধরনের ট্রিটমেন্ট গ্রহণ করবেন তাদের সন্তানের জন্য? আপনারা কি ট্রিটমেন্ট দিয়ে থাকেন? এই ক্ষেত্রে আমরা তাদেরকে এক ধরনের মানে যেটা আমরা লোকালি এক ধরনের অয়েন্টমেন্ট মানে দেওয়া হয়, লোকালি যাতে ইনফেকশন না হয়, মলম যেটাকে আমরা বাংলায় অয়েন্টমেন্ট বলি। আর বাচ্চা চুলকায়, এই চুলকানের থেকে যাতে না চুলকায়, চুলকালে তো তার সেকেন্ডারি ইনফেকশন হবে, এটা যাতে না হয় তার জন্য তাকে আমরা চুলকানির ওষুধ দিই, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিই, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলি, যে আপনার বাচ্চাকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, যাতে সে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বাসায় যে বেডশিট এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এখান থেকে যাতে কোনো প্রকার সেকেন্ডারি ইনফেকশন না হয়, এটাও আমরা প্রিভেন্ট। এটা কি স্যার শুধু অপরিষ্কার থাকার কারণে কি সমস্যাটা হচ্ছে, নাকি অন্য কোনো প্রতিরোধের কোনো উপায় আছে কিনা? প্রতিরোধে বাচ্চাকে এই সময় প্রচুর পরিমাণে মানে তার ইমিউনিটি বুস্ট আপ, যে বাচ্চাগুলোর ইমিউনিটি কমে যাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাদেরই বেশি হয়। এই সময় প্রচুর পরিমাণে খাবার দিতে বলা হয়, প্রোটিন জাতীয় খাবার বাচ্চাকে দিতে হয়, যেগুলো এগুলো খাইলে সাধারণত। ওকে স্যার, এই আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, এই মুহূর্তে যদি একটু আমাদের জানান যে আরেকটা সমস্যা যেটা ইদানিং বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে বায়ুজনিত বা বায়ু দূষণজনিত যে রোগগুলো, শিশুদের ভিতরে এই রোগের প্রকোপ আপনারা কেমন দেখছেন? অ্যাজমা কিংবা ফুসফুস জাতীয় সমস্যার যে রোগগুলো আছে। ধন্যবাদ। এই বায়ু দূষণের একটা বড় হলো যে অ্যাজমা, বাচ্চাদের শ্বাসতন্ত্রের রোগ, এটা এখন প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে বায়ু দূষণের জন্য। আগে সাধারণত অ্যাজমাগুলো বড়দের ভিতরে, তো এখন বাচ্চাদের ভিতরেও দেখা যাচ্ছে। সম্প্রতি আমরা আমাদের হসপিটালে আমরা স্টাডি করছি, একটা রিসার্চ করছি যে কোন কোন এলাকায় কি কি কারণে বাচ্চাদের অ্যাজমা বেশি আছে। বাংলাদেশের বাচ্চাদের নিয়ে কোনো অ্যাজমার একটা প্রিভ্যালেন্স স্টাডি ছিল না। আমাদের হসপিটালে আমরা পালমোনারি ডিপার্টমেন্টে একটা স্টাডি করেছি, সেখানে দেখা যাচ্ছে যে এলাকায় বায়ু দূষণ বেশি এবং সে এলাকায় বেশি, যেখানে ইটের ভাটা বেশি সেখানে বেশি আছে, এবং ঢাকা শহরে ইটের অনেক বেশি। পাশাপাশি রাজশাহী জোনে, যেখানে বায়ু দূষণ বলা হয় রাজশাহী একটা ক্লিন সিটি, কিন্তু এখানে সাধারণত অ্যাজমার রোগীটা বেশি এই কারণে। আর ঢাকা শহরে যারা আছে তাদের তো আমাদের এখানে বায়ু দূষণ, যে কনস্ট্রাকশনের কাজ চলছে, কন্টিনিউয়াস দূষণ, যে আপনি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাতাসে যে পরিমাণ ধূলিকণা থাকার দরকার তার থেকে অনেক বেশি ধূলিকণা আমাদের বাতাসে, যার জন্য বাচ্চাদের এই অ্যাজমাটিক রোগ বেশি হচ্ছে। তাছাড়া অ্যাটোপিক কন্টাক্ট ডার্মাটাইটিস, এই ধুলাবালি বাচ্চাদের স্কিনে লাগার পরে যে একটা মানে স্কিন ডিজিজ, অ্যাটোপিক ACD আমরা সংক্ষেপে বলি, অ্যাটোপিক কন্টাক্ট ডার্মাটাইটিস, এটা বাচ্চাদের বেশি হচ্ছে। আমাদের শিশু হসপিটালে যে অ্যাজমা সেন্টার আছে, হ্যাঁ অ্যাজমা রোগীদের যেখানে ট্রিটমেন্ট দেওয়া হয় আউটডোর বেসিসে, এখানে আগের তুলনায় মানুষের ভিতরে এখন সচেতনতা বাড়ছে। আগে এই অ্যাজমা রোগীগুলো কোথায় নিয়ে যাবে এটা একটা ছিল না, এখন শিশু হসপিটালের এই অ্যাজমা সেন্টারকে বাংলাদেশ সরকার থেকে সেন্টার অফ এক্সিলেন্সি হিসাবে ঘোষণা করছে। করার পরে এখানে মানুষের এখন সচেতনতা বাড়ছে যে শিশুর অ্যাজমা হয়েছে কোথায় নিতে হবে, শিশু হসপিটালে যেতে হবে, তাহলে কিন্তু এখন অ্যাজমা ডায়াগনোসিস বেশি হচ্ছে। তারপরে এর সাথে যে মানে মানুষের বাচ্চাদের আগে শ্বাসকষ্ট মানে অনেকেই চিন্তা করতো যে
মানে এটা মনে হয় নিউমোনিয়া পর্যায়ে চলে গেছে, কিন্তু তার যে অ্যাজমা একটা আছে, অ্যাজমা কিন্তু আগে বলা হতো একটা বংশগত রোগ, কিন্তু বংশগত পাশাপাশি যেটা এটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও অ্যাজমা হওয়ার জন্য দায়ী, এটা কিন্তু রিসার্চে বেরিয়ে আসছে। সেই জন্য মানুষ এখন সচেতন সবার ভিতরে। আপনারা যারা মিডিয়া নিয়ে কাজ করেন, এই মিডিয়াতে প্রচার হচ্ছে, মানুষের ভিতরে এইগুলো তাদের আছে। তার বাচ্চার ভিতরে সিমটমগুলো দেখছে যে কাশি হচ্ছে, তার শ্বাসকষ্ট হয়, রাত্রিবেলায় কাশতে কাশতে ঘুম থেকে উঠে যাচ্ছে, সকালবেলায় ঘুম থেকে উঠে কাশি হচ্ছে, তার একটা নেবুলাইজ করার পরে, তার নেবুলাইজ দেওয়ার পরে তার ভালো ফিল করতেছে, সে কিন্তু বুঝে ফেলছে যে তা আমার মনে হয় বাচ্চার শ্বাসকষ্ট রোগ আছে, সে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, যেখানে ডায়াগনোসিসগুলো হচ্ছে। ডায়াগনোসিস হওয়ার পরে ট্রিটমেন্ট যেটা হলো মানে ইনস্টিটিউশনাল যে ট্রিটমেন্টগুলো হয়, প্রোটোকল হয় যে ট্রিটমেন্টগুলো হয়, সে কিন্তু ভালো থাকছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অবশ্যই একদমই শেষ পর্যায়ে, তারপরে দুটি প্রশ্ন আমি একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাবো। প্রথমটি হচ্ছে যে শিশুদের এই সমসাময়িক রোগগুলো থেকে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের করণীয় কি, একটু সংক্ষেপে যদি বলেন আমাদের। ধন্যবাদ। এই করণীয় হলো যে আপনি বাচ্চাগুলো, বিশেষ করে এখনকার যে জ্বরের জন্য, ডেঙ্গুর জন্য বাচ্চাকে বাসায় থাকতে হবে। আপনার বাসার আশেপাশে যে ঝোপঝাড়গুলো আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা, বাসায় কোথাও পানি জমে না থাকে এগুলো খেয়াল করতে হবে। ফুলের টব, কিচেনের তারপরে বাথরুমে, যেটা বাথরুমের ভিতরে কোনো প্রকার পানি ধরে রাখছেন, অনেক বাসায় কিন্তু 24 আওয়ার্স পানি থাকে না, বাসায় পানি ধরে রাখতে হয়। এই পানি ধরে রাখলে পানির যাতে ঢাকনা দিয়ে রাখেন, তাহলে এখানে কিন্তু মশা গিয়ে বসবে না। আর ডেঙ্গু মশা কিন্তু অলওয়েজ কিন্তু থাকে হলো ক্লিয়ার পানিতে। তারপরে যে কিচেনের ঘরে যে কিচেনের ইটা আছে, ট্যাপটা আছে, ট্যাপের নিচে যে পানিগুলো জমে থাকে, এখানে কিন্তু এই মশাগুলো জন্মে। হ্যাঁ, অর্থাৎ যে ডেঙ্গু মশার যে ব্রিডিং পয়েন্টগুলো, এগুলো যদি করেন। তারপরে যে কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে, এই কাজগুলো ছাদে পানি জমে থাকে, এগুলো খেয়াল করতে হবে যাতে কোথাও পানি জমে না থাকে। অর্থাৎ কোথাও 3 দিনের বেশি যদি পানি জমে থাকে, এই পানিতে কিন্তু মশার ডিম জমে। তো এইগুলো যদি প্রিভেন্ট করা হয়, পাশাপাশি বাচ্চাদের প্রচুর পরিমাণে খাবার খেতে দেন, নিউট্রিশিয়াস ফুড। তারপরে 6 মাস পর্যন্ত বাচ্চাদের বুকের দুধ খাওয়ান। বুকের দুধ খাওয়ালে কিন্তু অনেক বাচ্চাদের এই যে ডায়রিয়া, তারপর তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সরকারের যে পদার্থ, যে ইপিআই শিডিউলের যে টিকাগুলো দেওয়া হচ্ছে, এই টিকাগুলো দেন, তাহলে টিকাগুলো দিলে অনেক রোগ থেকে কিন্তু সে নর্মালি যে 6টা-7টা রোগ আছে, এই রোগ থেকে সে কিন্তু প্রিভেন্ট হচ্ছে। তার নিউমোনিয়ার টিকা এখন সরকার ফ্রি দিচ্ছে, মিজেলসের টিকা দেওয়া হচ্ছে, মিজেলস তার হাম হবে না। হাম হলে কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা টোটালি, হামকে বলা হয় হলো একটা সুনামির মতো রোগ। হাম হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম ভেঙে পড়ে। অনেক রোগ এখান থেকে হয়, ডায়রিয়া হয়, নিউমোনিয়া হয়। এই জিনিসগুলো যদি আপনি সম্পূর্ণ মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু বাচ্চাদেরই হয়। স্যার, সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি শিশু হাসপাতালে আছেন অনেকদিন যাবত, আমাদের রোগীরা আসলে শিশু হাসপাতাল থেকে কোন ধরনের সেবাগুলো তারা খুব সহজেই পেতে পারে? শিশু হসপিটালে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ একটা হসপিটাল, টারশিয়ারি কেয়ার হসপিটাল। এখানে সব ধরনের চিকিৎসা মানে পায় সবাই শিশুদের ক্ষেত্রে। আর শিশুরা 0 থেকে 18 বছর পর্যন্ত কিন্তু শিশু হসপিটালে কিন্তু 18 বছর পর্যন্ত। অনেকেই কিন্তু ধারণা করে শিশু মানে কোলের বাচ্চা। 18 বছর পর্যন্ত এখানে শিশু, যে কেউ গিয়ে এখানে ট্রিটমেন্ট মানে সিকিউর করতে পারে, যে সে আউটডোর বেসিসে একটা টিকিট করবে, টিকিট করে কোন ডিপার্টমেন্টে সে যাবে, ওকে আউটডোর থেকে কিন্তু তাকে ডিফাইন করে দেওয়া হয় সে কোথায় যাবে। ওখানে গিয়ে সে কিন্তু ট্রিটমেন্ট, তার যে প্রাপ্য ট্রিটমেন্ট সে অনুসারে পেয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, আমি আমাদের দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্য বেলায়। আজকের এই পর্বে আমরা আলোচনা করছি শিশুর ডেঙ্গু ও সমসাময়িক রোগ এবং তার চিকিৎসা নিয়ে। আশা করছি আপনারা আজকের এই পর্ব থেকে আমাদের অতিথির যে পরামর্শ রয়েছে সেগুলো আপনারা গ্রহণ করবেন। একই সাথে আপনার বাসার আশেপাশে যে জমে থাকা পানি রয়েছে, 3 দিনের একদিন সেগুলো ফেলে দেবেন, জমিয়ে রাখতে দিবেন না। সেই পরামর্শ এবং আশা রইল আপনাদের প্রতি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।